হ্যালো এভরিওয়ান, দেশ বিদেশের রোজনামচার আরও একটি নতুন ট্রাভেল ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। পৃথিবী শুদ্ধ মানুষের চিরকালীন আগ্রহের কেন্দ্রবিন্দু হচ্ছে প্যারিস। তাহলে আমরাই বা বাদ যাই কেন, আর যখন বিশেষত আমরা আছি ইউরোপে। আমাদের ট্যুরের শুরুটা কিন্তু খুবই বাজেভাবে শুরু হয়েছে। সকালবেলা থেকে দেখলাম যখন বেরোবো তার একটু আগে প্রচণ্ড বৃষ্টি, সঙ্গে স্নোফল, সব ভিজে গেছে। ভেতরে সোয়েটারটা শুধু আসতে হচ্ছে, জ্যাকেট থেকে সব ভিজেছে। ছাতাও নিয়ে এসেছি, কিন্তু ছাতাতে মানে নেই। জানি না বাকি ট্যুরটাও ওদের কীরকম যাবে। ভালোই যাবে, হ্যাঁ আলিস বলে। প্রচণ্ড বৃষ্টি, সঙ্গে স্নোফলও হচ্ছে আজকে। বুঝতে পারছেন, আমরা এখন ট্রেনে আছি। এখান থেকে আমরা যাব হচ্ছে আমস্টারডাম, আর আমস্টারডাম থেকে ধরবো হচ্ছে আমরা ইউরোস্টার। দুপুর 3:10 আমাদের ট্রেন রয়েছে ওখানে। তো এখন আমরা 9:50 ট্রেনটা ধরছি মাস্ট্রিজ টু আমস্টারডাম। তো কোথায় যাচ্ছি আমরা সেটাই তো বলুন। আমরা যাচ্ছি হচ্ছে প্যারিস। প্যারিস সমস্ত বাঙালির ইচ্ছে থাকে, সমস্ত বাঙালি কেন বলছি, পৃথিবীর সমস্ত দেশের মানুষেরই ইচ্ছে থাকে প্যারিস যাওয়ার। তো আমরা এখন যাচ্ছি সেই ড্রিমটা পূরণ করতে প্যারিসে। প্যারিস আমরা 2 দিন থাকবো। এই 2 দিন কী কী এক্সপ্লোর করছি সব আপনাদেরকে জানাচ্ছি। এখন সময় দুপুর 12:30, আর আমরা এখন আছি হচ্ছে আমস্টারডাম সেন্ট্রাল স্টেশনে। আমাদের হাতে তো ওই এখন 1.5 থেকে 2 ঘন্টার সময় আছে, তাই ভাবলাম আমস্টারডাম সেন্ট্রাল স্টেশনটা একটু ভালো করে ঘুরে দেখে নিই। তো আমরা এখন আছি হচ্ছে আমস্টারডাম সেন্ট্রাল স্টেশনে, আর স্টেশনটা দেখতে কি সুন্দর। আমাদেরকে দেখাচ্ছি বাইরেটা কি সুন্দর দেখতে। দারুণ দেখতে কিন্তু স্টেশনটা। ওয়াও, লুক এট দ্য বিউটি। হ্যালো মাম্মা, হ্যালো মাম্মাম। ওয়াও, হোয়াট আ বিউটি। মাম্মা, তোর কাছে আমস্টারডাম সেন্ট্রাল স্টেশন কেমন লাগছে? সুন্দর না? প্যারিস যাওয়ার পথে আমস্টারডাম সেন্ট্রাল স্টেশন দেখে তো আমি ভীষণভাবে অভিভূত, এবং স্টেশনটা আমার এতটাই ভালো লেগেছে যে এই নিয়ে একটা ছোট্ট ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন। ইউরোপের এই সুপারফাস্ট ট্রেনে করে আমরা যাব হচ্ছে প্যারিস। আর যেহেতু আমাদের ট্রেনের টিকিট আগের থেকে অনলাইনে কাটা ছিল, তাই টিকিট কাটা ঝামেলা তো আমাদের ছিল না। কত? 12। ও, তুমি এখানটায়। তো আমরা অবশেষে পৌঁছে গেছি হচ্ছে প্যারিসে। তো এখন সন্ধ্যে 6:30 তো বেজে গেছে, তাই এখন আমি আর কোনো ভিডিও করছি না। প্যারিস আসার আগে বন্ধুবান্ধবরা প্রায় সবাই আমাদেরকে সাবধান করে দিয়েছিল, যাতে আমরা দরকারি জিনিসপত্রগুলো একটু সাবধানে রাখি, তাই ভিডিওটা আমি এখানে বন্ধ করে রাখলাম। আমরা এখন আছি গার দে নূর্ত স্টেশনে, এবং এখান থেকে 5-7 মিনিট মতো হাঁটলেই আমরা পৌঁছে যাব হোটেলে। এবং হোটেলে যাওয়ার পথে যেহেতু এখন সন্ধে হয়ে গেছে, তাই আমরা একেবারে খাবার কিনে নিয়ে গিয়ে হোটেলে চলে এসেছি। 3 নাইট আর 2 ডেজের জন্য এই হোটেলটিতেই আমরা এখন থাকবো।
আর এখানে হোটেলের ভাড়া ছাড়াও আমাদেরকে 45 ইউরো মতো সার্ভিস ট্যাক্স দিতে হয়েছে, ওই যেটাকে বলে আর কি টাউন ট্যাক্স। সত্যি কথা বলতে কি, প্যারিসের হোটেল, রাস্তাঘাট সমস্ত কিছু সম্পর্কে একেবারে অনেক খারাপ ধারণা নিয়েই আমরা প্যারিসে পা রেখেছি। অনেকে অনেক রকমের কথাই বলেছে, তাই হোটেল রুম বুকিং করার সময় একটু সাবধানতা অবলম্বন করেছি। তাই অনেক দেখে শুনে আমরা আইভিস হোটেলটাকে বুক করেছি। এমনিতে তো সব ঠিকঠাকই ছিল, শুধু যেটা ছিল না সেটা হচ্ছে খাবার জলের বোতল। ওরা তো খাবার জলের বোতলও দেয়নি, ইভেন একটা গ্লাস পর্যন্তও দেয়নি। এখন হচ্ছে আমাদের প্যারিসে ফার্স্ট ডে এবং সকাল এখন কটা বাজে? 9:30। তো আমরা এখন যাব হচ্ছে আগে ব্রেকফাস্ট করতে, এবং ব্রেকফাস্টটা করব হচ্ছে চেন্নাই ধোসাতে। আমার সামনেই আছে হচ্ছে সেই বিখ্যাত ধোসা, এটা হচ্ছে সেই দোকান। প্যারিসের এই চত্বরটায় কিন্তু প্রচুর বাংলাদেশি এবং ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে। আর যেহেতু আমাদের আজকে পুরো দিন ঘোরার প্ল্যান রয়েছে, তাই সকালবেলা এই ধোসা সেন্টার থেকে আমরা ব্রেকফাস্টটা সারবো ঠিক করেছি। কারণ এখান থেকে একেবারে পেট ভরে যদি আমরা খেয়ে নিই, তাহলে সারা দিন আমাদের শরীর এবং স্বাস্থ্য দুটোই ভালো থাকবে। কারণ ধোসা খেলে আমাদের অ্যাসিডিটি হবে না, বিশেষত আমার উল্টোপাল্টা কিছু খেলে গ্যাস হয়ে যায়। ইউরোপে এসে কিন্তু ধোসা খাচ্ছে, হ্যাঁ ধোসা আর ইডলি খাচ্ছে, এটা কিন্তু ট্র্যাডিশনাল। হ্যাঁ ইডলি ধোসা বড়া না ওটা খাচ্ছ, এটা কিন্তু অনেক ভাগের ব্যাপার কিন্তু। তো এখন আমরা খাবো হচ্ছে ধোসা, চেন্নাই ধোসা। অনেকদিন বাদে ইন্ডিয়ান খাবার, টেস্টি টেস্টি, সাউথ ইন্ডিয়ান। টু এনজয়, to enjoy your Paris day. Day one. টেস্ট কিন্তু বরাবর আছে। এরকম পারফেক্ট মশলা কিন্তু অনেকদিন বাদে কিন্তু এরকম টেস্ট। আর ব্রেকফাস্ট সেরে আমাদের প্রথম কাজ ছিল নেভিগেশন পাসটা কালেক্ট করা ওই গার্ডেনুট স্টেশন। আমরা এখন দাঁড়িয়েছি হচ্ছে ডেলি পাস নেওয়ার জন্য, যে দুদিনে আমরা এখানে থাকবো। বাস, ট্রেন, ট্রাম যাই চলি না কেন, এইসবের পাস নেওয়ার জন্য এখন দাঁড়িয়েছে। কিন্তু সামনে তো প্রচুর লম্বা লাইন, সময় লাগবে এটা নিতে। ন্যাভিগো এসি কার্ডটা তিনজনের জন্য 3টে ন্যাভিগো এসি পাস আছে। কটা রাইড? এটা হচ্ছে 10টা রাইড আছে, আর 10টা রাইড হচ্ছে 17 ইউরো পরে, আর 2 ইউরো করে হচ্ছে পার কার্ডের চার্জ, মানে 90 পয়েন্ট সামথিং পার কার্ডের জন্য। তাই এটা দিয়ে আমাদের দুদিনের হয়ে যাবে? এবার এই 10টা রাইড আছে, 10টা রাইডের মধ্যে তুমি 2 দিনের করাতে পারো। আচ্ছা, কোথাও ঘুরতে গেলে আসলে এই কাজগুলো তো ওই করে, তাই ওই সব থেকে বেশি ভালো বলতে পারবে, তাই ওকে দিয়েই বলালাম। তো আমরা এখন শুরু করছি হচ্ছে আমাদের প্যারিস জার্নি। এবার লেটস স্টার্ট আওয়ার জার্নি। আর এখন আমরা আছি হচ্ছে প্যারিস দ্য নুট স্টেশনে। স্টেশনটা কিন্তু দারুণ সুন্দর দেখতে। আমরা এখন উপরে উঠবো, দেখাচ্ছি আপনাদেরকে স্টেশনটা কেমন দেখতে। প্রচুর লোক আজকে। Votre attention s'il vous plaît. Voie 10, pour nous permettre de porter assistance à un voyageur malade à bord. L'Eurostar compte 9325 à destination Amsterdam Central. একেবারে স্টেশনের সামনেই কিন্তু হচ্ছে বাস স্টপেজটা গার্ডেনুটের। এখান থেকে 39 বাস নম্বর যে বাসটা রয়েছে, ওই বাসটা চড়েই যাব হচ্ছে আমরা লুভার মিউজিয়াম দেখতে। এটাই হচ্ছে সে বাস স্টপেজ। আমরা তখন বাসে উঠে পড়েছি। তো আমরা এখন আছি হচ্ছে প্যারিসের লুভর মিউজিয়ামের ওখানে। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু প্যারিস।
আজকে কিন্তু একেবারে সানি মর্নিং। কালকে অত ঠান্ডা ছিল, আজকে কিন্তু ঠান্ডা একদমই নেই। ওয়েদারটা ভীষণই ভালো, মনে হচ্ছে আজকের দিনটা আমাদের খুবই ভালো যাবে। তো দেখুন যে কি অসাধারণ দেখতে চারপাশ, আর প্রচুর ভিড় কিন্তু আজকে কিন্তু প্রচুর ভিড় হয়েছে চারপাশে। আমার ভিডিওতে এখন আপনারা যে জায়গাটাকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পুরোটাই এখনকার লুভর মিউজিয়ামের চত্বর। আর ওই যে ত্রিভুজাকৃতি জায়গাটাকে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আজকে লুভর মিউজিয়ামের প্রবেশপথ। তবে এখন লুভর মিউজিয়ামটা আমরা দেখব না, কারণ আমাদের টিকিট কাটা হচ্ছে সেই দুপুর 1টাতে। তাই আপাতত আপনারা দেখে নিন এই লুভর মিউজিয়ামের চত্বরটা। এই লুভর মিউজিয়ামের চত্বরটা না 9 মাইল জুড়ে বিস্তৃত। আর এই চত্বরটা এ কারণেই বিখ্যাত ছিল, এটা তখনকার দিনের মানে ত্রয়োদশ শতক থেকে সপ্তদশ শতক পর্যন্ত যেই সব রাজারা ছিল, যেমন দ্বিতীয় ফিলিপ থেকে ষোড়শ লুই, সপ্তদশ লুই, এমনকি নেপোলিয়ান বোনাপার্টেরও এটা বাসস্থান ছিল, মানে রাজারা এখানে থাকতেন। পরে এটাকে মিউজিয়ামে কনভার্ট করা হয়। তো লুভর মিউজিয়ামের ভিডিও যখন আমি আপনাদেরকে দেখাবো তখন সেই সম্পর্কে বিস্তারিত বিবরণ দেব। আর আমার সামনে এই যে স্ট্যাচুটা রয়েছে এটা হচ্ছে অ্যান্টনি ফ্র্যাঙ্কুইস জেরার্ডের। এই চত্বরে প্রচুর স্ট্যাচু রয়েছে এখানকার, মানে ফ্রান্সের বিখ্যাত সব রাজা এবং তার রানীদেরও। এখন শীতকাল বলে গাছের পাতারা তো সব পড়ে গিয়েছে, যদি এই পাতাগুলো থাকতো না এই জায়গাটাকে বেশ সুন্দর দেখতে লাগতো। ওই সামনে হচ্ছে লুভর মিউজিয়াম, আমরা লুভর মিউজিয়ামকে পিছনে রেখে এখন চলছি হচ্ছে সামনের দিকটায়। এই মুহূর্তে কিন্তু নাম তো মনে পড়ছে না। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে সেই প্যারিসের বিখ্যাত সেই নাগরদোলা। এক্ষুনি কিন্তু নামটা মনে পড়ছে না এই জায়গাটার কি নাম। আপনারা শুধু এনজয় করুন যে ভিউটা। ও এখন তো আবার চলতে শুরু করেছে, ওটা দেখোটা আবার চলতে শুরু করেছে। তো হ্যাঁ, এখানে কিন্তু প্রচুর পুলিশ আছে আজকে, সো ডোন্ট ওয়ারি যে এখানে কোনো কিছু চুরি হয়ে যাবে। আজ 23শে ডিসেম্বর 2024। আজকে একেবারে সুন্দর রৌদ্রোজ্জ্বল দিন। ঠান্ডা থাকলেও কিন্তু কুয়াশার লেশমাত্র ছিল না, তাই জায়গাটাকে দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। আপনারা নিজেরাও দেখে বুঝতে পারছেন এই জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য কতটা অসাধারণ। একেবারে দেখলে কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে থাকতে হয়। এই গার্ডেনে এরকম আরও একটি কৃত্রিম সরোবর রয়েছে, আর সরোবরের চারপাশে এরকম চেয়ার পাতা আছে, রোদও উঠেছে, আর মানুষজন চারপাশে গোল করে বসে এর সৌন্দর্য উপভোগ করছে। দেখি কিংস নেপোলিয়ানের গার্ডেন না? হ্যাঁ, যতদূর আমি জানি। আমাদের মতো পর্যটকরা যারা প্যারিস ঘুরতে আসে তারা সবাই জানে হচ্ছে এটার নাম নেপোলিয়ান গার্ডেন। আসলে নেপোলিয়ান বোনাপার্টেই তো ফ্রান্সের সর্বজনবিদিত বিখ্যাত রাজা, তাই তার নামেই এই গার্ডেনের নাম মোটামুটি নেপোলিয়ান গার্ডেন বলেই সবাই জানে। কিন্তু এই বাগানের আসল নাম হচ্ছে টুইলারিস গার্ডেন। 1300 শতকে এটা শুধুই একটা বড় মাঠ ছিল, আর ছিল টাইলস ফ্যাক্টরি। কিন্তু রাজা দ্বিতীয় হেনরির বিধবা পত্নী এটাকে 16 শতকের দিকে একেবারে পুরো পাল্টে ফেলেন। এখানে হেনরি 4 থেকে নেপোলিয়ান বোনাপার্ট পর্যন্ত সমস্ত রাজারই রেসিডেন্স ছিল লুভর মিউজিয়ামের এই অঞ্চল। লুভর মিউজিয়ামটাই তো আসলে ছিল এইসব রাজাদের বাসস্থান, মানে ওনারা থাকতেন। তাই রাজা আছে অথচ গার্ডেন থাকবে না, তা কি কখনো হতে পারে? আর তাই এই চত্বরের চারপাশে চোখ রাখলে আপনারা দেখতে পাবেন ফ্রান্সের এই সময়কার সমস্ত রাজাদের স্ট্যাচু।
এই যেমন ধরুন না, আমার সামনের এই স্ট্যাচুটি হলো সেবাস্টিনের স্ট্যাচু, আর চারপাশেই রয়েছে এরকম আরও অনেক অনেক স্ট্যাচু। এখন আমার সামনে যে সরোবরটা দেখতে পাচ্ছেন সেটা টুলেরিস গার্ডেন তথা নেপোলিয়নের গার্ডেনের দ্বিতীয় সরোবর। জলটা দেখেছো কি সুন্দর দেখতে। এই চত্বরটা এতটাই সুন্দর যে এখানে দাঁড়িয়ে থাকলে তো শুধু দাঁড়িয়ে থাকতেই ইচ্ছে হবে, কিন্তু দাঁড়িয়ে থাকলে তো আমাদের সময় চলে যাবে, বাকি জিনিসগুলো আর দেখাই হবে না। তবে এই জায়গাটা ছেড়ে চলে যাওয়ার আগে এই জায়গাটাকে আরেকবার সুন্দর করে আপনাদের সঙ্গে সঙ্গে আমিও দেখে নিই। লুভর মিউজিয়ামের এই চত্বর যেন ফ্রান্সের বিপ্লব আর ইতিহাসের একেবারে মর্মস্পর্শী গাথা। পৃথিবী শুদ্ধ মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু প্যারিস কেন এই চত্বরে না আসলে বোধহয় সেটা অনুভব করা যেত না। এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেখানের ওই সামনেই দেখতে পাওয়া যাচ্ছে এখানকার একটা বিখ্যাত মনুমেন্ট, যার নাম দে লা কনকার্ড। এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে দে লা কনকার্ডে। এটা প্যারিসের পাবলিক স্কোয়ার। এটা 19 একর জায়গা জুড়ে রয়েছে, আর এটাই হচ্ছে ফ্রান্স ক্যাপিটালের লার্জেস্ট স্কোয়ার। ফ্রেঞ্চ রেভলিউশন সহ অনেক ঘটনার সাক্ষী হলো এই দে লা কনকার্ডে। 1792 থেকে 93 সাল পর্যন্ত যে 2498 জন মানুষকে গিলোটিনে হত্যা করা হয়েছিল, তার মধ্যে 1119 জনকে এখানেই মারা হয়েছিল, ইনক্লুডিং রাজা ষোড়শ লুই পর্যন্ত। বুঝতে পারছেন জায়গাটা ফরাসি ইতিহাসে কতখানি গুরুত্বপূর্ণ। আর এখন ক্রিসমাস বলে জায়গাটাকে কিন্তু সুন্দরভাবে সাজানোও হয়েছে। পুরো পৃথিবী জুড়ে ফরাসি ভাস্কর্য কেন এত বিখ্যাত, লুভর মিউজিয়ামের এই পুরো চত্বরটাই কিন্তু সেই ইতিহাসের সাক্ষী। দে লা কনকার্ডের এই যে ভাস্কর্যটা রয়েছে, এই ভাস্কর্যটার সেম একটা ভাস্কর্য কিন্তু গার্ডেনের ওই পাশেও রয়েছে একটা। এই সেই প্যারিসের বিখ্যাত সেন্ট রিভার। 777 কিলোমিটার লম্বা এই নদী উত্তর ফ্রান্সকে সমৃদ্ধ করেছে। জানেন, এই নদীতে রয়েছে 37টি ব্রিজ, যাদের মধ্যে বিখ্যাত পো আলেকজান্ডার 3 ও পোন্ট নফ ব্রিজ। ফ্রান্সের হৃদয়ের মধ্য দিয়ে বয়ে যাওয়া এই নদীর তীরে দাঁড়ালে আচমকায় যেন রোমান্টিকতা ভর করে আসে মনে। তাই বোধহয় পৃথিবীর বিখ্যাত কবিরা এই সেনের তীরে বসে কত রোমান্টিক কবিতায় না লিখেছেন। নদী মানেই তো নারীর প্রতিমূর্তি। কোনো একজন বিখ্যাত মানুষ একসময় একটি নাকি বিখ্যাত উদ্ধৃতি দিয়েছিলেন, বলেছিলেন, সেইনের মধ্যে রয়েছে একটা অতিপ্রাকৃত সৌন্দর্যের অধিকারিণী এক নারী, যিনি বাস করেন সেইনের উৎসমুখে আর রক্ষা করেন পুরো জায়গাটাকে যেখান যেখান দিয়ে এই সেইন বয়ে চলেছে। দূরের ওই আইফেল টাওয়ার আর পাশ দিয়ে বয়ে চলা সেইন, এই দুইকে দেখে আমাদেরও যেন কি জানি রোমান্টিকতা করতে ইচ্ছে হলো। একটু আগে সেইন সম্পর্কে বলতে গিয়ে যে দুটো বিখ্যাত ব্রিজের কথা বলেছিলাম, তার একটি হচ্ছে সামনের ওই আলেকজান্ডার 3 ব্রিজ। চলুন ব্রিজের উপর দিকে যাওয়া যাক।
এটা হচ্ছে অসাধারণ ভিউ, যেটা তোলা হচ্ছে এখন আলেকজান্ডার ব্রিজ থেকে। যে ব্রিজটি তৈরি হয়েছে সেন রিভারের উপর দিয়ে, এই নিচে বয়ে চলছে হচ্ছে প্যারিসের বিখ্যাত সেন রিভার। হ্যাঁ, আর এখান থেকে ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে হচ্ছে প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার। আমরা কিন্তু এখন এখানে যে যার মতো ভিডিও এবং ছবি তুলতে ব্যস্ত। 107 মিটার লম্বা এই ব্রিজে যে 4টি সাপোর্টিং গ্রানাইট পিলার রয়েছে সেগুলিতে রয়েছে গোল্ডেন ব্রোঞ্জ স্ট্যাচু। এই প্রত্যেকটি কোনায় কোনায় রয়েছে গ্রিক ভাস্কর্যের ছোঁয়া। শুনেছি এই ব্রিজের উপর নাকি ওয়েডিং ফটোশ্যুট হয় প্রচুর, তবে এখন শীত বলে হয়তো আমাদের চোখে পড়েনি। প্যারিসের আকাশে বাতাসে কান পাতলেই জানেন তো একটা কথা খুব শোনা যায়, আর সেটা হচ্ছে প্যারিস নাকি পর্যটকদের জন্য সুরক্ষিত নয়। আসলে প্যারিসে সন্ধে হলেই নাকি এখানে একটু চোরেদের উৎপাত বেড়ে যায়, কিংবা বাসে বা মেট্রোতে পিকপকেট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এত কিছুর পরেও মানুষ প্যারিসে আসে, তার কারণ প্যারিস মানে স্থাপত্য, প্যারিস মানে শিল্পকলা। এখানে পথে পথে হাঁটলে কোনো সাধারণ বিল্ডিং চোখেই পড়ে না, আর চোখে পড়ে কেবলই কত শত বছরের পুরনো স্থাপত্য। তাই তো পর্যটকদের বারবার হাতছানি দিয়ে ডাকে স্বপ্নের প্যারিস। আর সত্যি কথা বলতে কি জানেন তো, আলেকজান্ডার ব্রিজের উপর থেকে প্যারিসকে দেখতে কিংবা সেন নদীর চারপাশ দেখতে অসাধারণ লাগছিল। আর এখান থেকে আইফেল টাওয়ারের যে ভিউটা দেখতে পাচ্ছিলাম সেটা কিন্তু অসাধারণ। তবে আইফেল টাওয়ার তো আজকে আমরা যাচ্ছি না, আর যে পথে এসেছিলাম সেই পথেই আমরা চলে এসেছি এই লুভর মিউজিয়ামের সামনে। তো লুভর মিউজিয়াম দেখতে তো অনেকখানি সময় লাগবে, কিন্তু আপাতত আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। আর লুভর মিউজিয়াম দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকতে হবে, কারণ আগামী পর্বে থাকছে লুভর মিউজিয়াম। সেই সঙ্গে থাকবে লুভর মিউজিয়ামের রাত্রেবেলার অসাধারণ ভিউ। আর প্যারিসের আইফেল টাওয়ার, মন্টমার্ট্রে এসব দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকতে হবে আপনাদেরকে। রইল এখন তার কিছু ঝলক, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকার অনুরোধ রইল।